সন্দীপ ঘোষ যে আরজি করের যে প্রাক্তন প্রিন্সিপাল তাকে গ্রেপ্তার করা হয়েছে, আরজি করে যে আর্থিক দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগে। কিন্তু সিবিআই তো সেই একমাত্র সঞ্জয় রায় ছাড়া আর কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারলো না ধর্ষণ কাণ্ডে। সেটা তো সত্যিই কথা। দেখুন, সিবিআইয়ের ওপরে এখন আস্থা রাখতে হবে। আপনার কাছে যদি আর কোনো বেটার অপশান না থাকে, আপনার কাছে তো আর কিছু করার নেই। আপনার কাছে এটাই হচ্ছে আপনার শ্রেষ্ঠ প্লেয়ার ব্যাট করছে, সুতরাং সে যদি এখন 200 বলে সেঞ্চুরি করে, আপনাকে সেটাকেই মেনে নিতে হবে। তার ক্যাপাসিটি হয়তো আছে 50 বলে সেঞ্চুরি করার, কিন্তু সে পরিবেশ পরিস্থিতি বুঝে সে ভাবলো যে আমি 200-300 বলে সেঞ্চুরি করব। তাকে সেই ইনিংসই আপনাকে মেনে নিয়ে চলতে হবে, কারণ সিবিআই ছাড়া তো আর কোনো তদন্ত সংস্থা আজ পর্যন্ত স্বাধীন ভারতবর্ষে উঠে আসেনি, আর কেউ কিছু করতেও পারবে না। তবে এটাকে আমি সাধুবাদ জানাই, সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন। এখন তো অ্যাটলিস্ট দুর্নীতির অভিযোগে তাকে যেহেতু দুর্নীতি দমন শাখা অ্যারেস্ট করেছে, আমার মনে হয় যে ভবিষ্যতে সিবিআইয়ের পক্ষেও তাকে এই কেসে, খুন বা মার্ডারের যে কেস, এই রেপ মার্ডারের যে কেস, এই কেসে তাকে ইনভলভ করা সম্ভব হবে, কারণ বারবার তার বিভিন্ন মহল থেকে নাম উঠে আসছে। অ্যাকচুয়ালি দেখুন, যখন সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যায়, যখন মানে বডিটাকেও পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে অনেক তথ্য প্রমাণ তো নেই সিবিআইয়ের কাছে। রাজ্য সরকার তো আগেই সব তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে, কারণ যখন মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের তরফে কেউ বলছেন যে ধর্ষণ হয়েছে বা মানে এই ঘটনা সিবিআই চাই, তার মানে সিবিআই চাই মানে তারা হচ্ছে কি করেছে, তারা আগের থেকেই সব তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে তারপরে ঘটনা জানে যে এখানে না চাইলেও কোর্ট সিবিআই দেবে, সুতরাং আমরা চেয়ে নিলাম, রাজনৈতিকভাবে আমরা ফায়দার জায়গায় থাকব। কিন্তু সবথেকেও বড় ব্যাপার হচ্ছে যে সিবিআইয়ের ওপর মানুষ আর কত আস্থা রাখবে এত বড় একটা ঘটনায়। আমি দেখলাম কিছু প্রতিবেদন আপনাদের, যে সবথেকে বেস্ট সিবিআইয়ের যে টিম এই মুহূর্তে ভারতবর্ষে রয়েছে, সেই টিমই নাকি কাজ করছে। মানে এরা হচ্ছে যে এই টিমের মধ্যে নাকি আবার ওই নির্ভয়া কাণ্ডে ওই যে ফাঁসি হয়েছিল, তারা যে সিবিআই হয়েছিল সেই কেসটা দিল্লি পাতিয়ালা কোর্টের অর্ডারে, সেই টিম নাকি কাজ করছে। এবং প্লাস হচ্ছে যে আরও কিছু মানে সিবিআই যেখানে সাকসেস পেয়েছে সারা দেশে, সেখানকার বাছা অফিসারদের পাঠানো হচ্ছে। তো তারাও তদন্তের অগ্রগতি কতটা কি করতে পারলো। তবে একটা জিনিস দেখুন, 5 তারিখে আমার মনে হয় বেশ কিছু আমরা রিপোর্ট পাবো। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটা রয়েছে, সিবিআই নিশ্চয়ই সিলবন্দি খামে কি করেছে না করেছে তদন্তের অগ্রগতি সম্পর্কে তারা রিপোর্ট দেবে। এবং আমি এইটুকুই বলবো যে সিবিআইয়ের ওপর আমাদের ভরসা রাখতে হবে, এছাড়া তো আমাদের হাতে আর কোনো উপায় নেই। সিবিআই নিশ্চয়ই যেভাবে দুর্নীতি দমন শাখা অ্যারেস্ট করেছে, বাকিগুলো সিবিআই করবে বলে আমার ধারণা। হয়তো একটু সময় লাগছে। দেখুন, আমাদের যা বিচার পদ্ধতি, এই যে আজকে বিধানসভায় বিল পাস হলো, ঠিক আছে, 15 দিনে, আমি আপনাকে বলছি রাজ্য সরকারের কোনো পুলিশের ক্ষমতা নেই 15 দিনে কোনো একটা এই ধরনের কেসে চার্জশিট দেওয়া, কোনো থানার ক্ষমতা নেই। কারণ এতে অনেক কিছুই বাউন্সের ব্যাপার থাকে, অনেক কিছু দেখার ব্যাপার থাকে, কে জড়িত, কে আছে। একজনের নামে চার্জশিট দিয়েই তাকে ফাঁসি দিয়ে দাও, এটাও তো ডিক্টেটরশিপ, এটাও তো হতে পারে না। সুতরাং এই ধরনের চিন্তাভাবনা থেকে আমাদের দূরে থাকতে হবে এবং সিবিআইকে আর একটু সময় দিতে হবে। আশা করি সিবিআই সাকসেস হবে। সন্দীপ ঘোষকে দুর্নীতির ইস্যুতে গ্রেপ্তার করেছে, যেহেতু সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবনের একজন কর্তা, তাহলে তো স্বাস্থ্য ভবনের আরও বড় মাথাকেও তো সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে বলে মনে করেন আপনি? সিবিআই কাকে জিজ্ঞাসাবাদ করবে না করবে সেটা তো আমরা এখান থেকে বসে বলতে পারি না, কিন্তু স্বাস্থ্য ভবনে সিবিআই একবার গেছিল, এটা আপনারাই দেখিয়েছেন। আরজি করেও অনেকবার গেছে। সিবিআইয়ের র্যাডারে অনেকেই আছে, এটা আমার মনে হয়েছে। সিবিআইয়ের একজন আইনজীবী আমার বন্ধু এখানে জুনিয়র হিসাবে রয়েছে, তার কাছ থেকেও আমি কিছু তথ্য পেয়েছি যে র্যাডারে অনেকেই রয়েছে এবং অনেক ধরনের ব্যাপার আছে, সেগুলো তারা জনসমক্ষে বা মিডিয়ার সামনে ডিসক্লোজ করা তাদের পক্ষে সম্ভব নয়। তারা সেগুলো 5 তারিখের হিয়ারিংয়ে সিল্ড খামে তারা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং যে স্পেশাল যে বেঞ্চ, ওই বেঞ্চের কাছে তারা জমা দেবে এবং তারপরে আশা করছি সেটা সারা দেশের মানুষ জানতে পারবে। আপনি একজন আইনজীবী হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনি বলুন, কেন্দ্রীয় সরকারে তো একটি আইন আছে, কেন্দ্রীয় আইন, এই ফাঁসির দাবিতে। আমরা দেখেছি নির্ভয়া কাণ্ডে ফাঁসি হয়েছিল, আমরা দেখেছি রাজ্যেও ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল হেতালপাড়ের কাণ্ডে। তাহলে নতুন করে আবার এই আইন আনতে হলো কেন? রাজ্য সরকার একটা বিল পাস করেছে শোনা যাচ্ছে।
দেখুন মানে ব্যাপারটা হচ্ছে যে এটা একটা লোক দেখানো, কারণ জনগণ উত্তাল হয়ে গেছে, নবান্ন অভিযান হয়েছে, লালবাজার অভিযান হচ্ছে, মানুষের একটা আক্ষেপ ঝরে পড়ছে পুলিশ প্রশাসন কিছু করেনি, লোকে বিনীত গোয়েল মানে সিপি তার পদত্যাগ চাইছে, এবং ডাক্তাররা 22-24 ঘন্টা বসে থেকেও তার দেখা পেল না, সে পেছন দরজা দিয়ে পালালো। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে আমার মনে হয়েছে যে রাজ্য সরকার এটা চিন্তা করছে যে জনগণ পুলিশের কাজকর্মে বা রাজ্য সরকারের কিছু কিছু লোকের কাজকর্মে অত্যন্ত ব্যথিত, বা মানে তাদের মুখ পুড়ছে আর কি। সেই জন্য তারা ভাবছে যে একটা আইন আবার আনার দরকার, এবং এটা জাস্ট লোক দেখানো ছাড়া কিছুই নয়। আর সেন্ট্রাল অ্যাক্ট যখন কোনো একটা বিষয় থাকে, যেমন দেশের একটা আইন আছে, দেখুন স্টেট ল কোথায় হতে পারে যে স্টেটের অধীনে কিছু বিষয়, এটা হতে পারে না। আমার ভারতবর্ষ একটা সার্বভৌম দেশ, সেখানে এতগুলো রাজ্যকে নিয়ে কেন্দ্র, তার মানে একটা কেন্দ্রর অধীনে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। সেখানে ধরুন আগের আইপিসি 302-তে একটা মানে ল ছিল যে এইখানে মার্ডার করলে তার কারাদণ্ড, এইগুলো ছিল। এখনও নতুন এই ভারতীয় ন্যায় সংহিতা, তাতেও নতুন প্রভিশনে সব কিছুই এসেছে। এখন আপনি আমাকে একটা কথা বলুন, ধরে নিন কোনো একটা মার্ডার বা রেপের ঘটনা ঘটল, তার আইন পশ্চিমবঙ্গে একরকম, দিল্লিতে একরকম, আসামে একরকম। এটা শুনতে অত্যন্ত হাস্যকর, এটা কখনোই হবে না, কারণ পিনাল অ্যাক্ট সেটা সারা দেশের জন্য, এবং ভারতীয় ন্যায় সংহিতা যেটা নতুন 2023-এ অ্যামেন্ডমেন্ট হয়ে নতুন যে আইন আনা হয়েছে, সেটা সারা দেশের জন্য যে আইন যেখানে অলরেডি আছে, সেখানে স্টেট অ্যাক্ট ইমপ্লিমেন্ট করে তার কোনো এফেক্টিভ রেজাল্ট আছে বলে মনে হয় না। এই পুরো ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, মোড়টাকে অন্যদিকে ট্রান্সফর্ম করিয়ে দেওয়ার জন্য, এবং মানুষের ইন্টেনশনটা যেভাবে জনগণ সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে সেইটাকে অন্যদিকে ডাইভার্ট করানোর জন্য এই আইনটা করা, মানে রাজ্য সরকার এই আইনটাকে নিয়ে এলো। আমার মনে হয় না তাতে জনরোষ কমবে। আপনাকে একটা শেষ প্রশ্ন করব। তৃণমূলের ছাত্র পরিষদের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলীয় কর্মীদের ফোর্স করতে বলেছিলেন, তারপরে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা কর্মীদের ফোর্স করা শুরু হয়ে গেছে। কুকথা তারা বলেই চলেছে একের পর এক। লাভলি মিত্র বলছে ডাক্তারদের কষাই, কাঞ্চন মল্লিক বলছেন টাকা মাইনে করি অর্থকরীর কথা বলছেন, বোনাস দিচ্ছে, এইসব বলছে। অন্যদিকে সবথেকে বড় ঘটনা, যারা প্রতিবাদ করছে তাদের মা বোনেদেরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছে তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর উত্তর 24 পরগনার অশোকনগরে। কি বলবেন? এটাই হচ্ছে এদের আসল পরিচয়। তার কারণ হচ্ছে যে দেখুন, এই জিনিসগুলো করে মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে হিউমিলিয়েট করে এরা ক্ষমতায় এসেছে, এবং ক্ষমতায় এইভাবেই এরা আছে। এখন যখন দেখা যাচ্ছে যে সরকারের দিকে মানুষ আঙুল তুলছে, সরকারের চোখে চোখ রেখে কথা বলছে, পুলিশ কমিশনারকে চ্যালেঞ্জ করছে, রাজপথে ঘন্টার পর ঘন্টা সরকারের পতন চেয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছে, সেইটাকে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের শাসক দল, যারা এতদিন সাধারণ মানুষের রক্ত শোষণ করে তাদের শাসন ব্যবস্থা কায়েম করেছিল, সেটাকে মেনে নিতে পারছে না, তাদের গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী ফোর্স করার কথা বলাতে তারা উজ্জীবিত হয়ে উঠেছে। কিন্তু জনগণ যেভাবে প্রতিবাদ শুরু করে দিয়েছে, এবং জনগণ যেভাবে এর বিরুদ্ধাচারণ করছে, সেক্ষেত্রে আমার মনে হয় না তাদের এই ধরনের কথাবার্তা বিশাল কোনো এফেক্ট ফেলতে পারে। উল্টে যারা এই কথাগুলো বলেছে, লাভলি মৈত্রর নামে এফআইআর রয়েছে, বাকি যারা বলেছেন তাদের বিরুদ্ধেও কিন্তু আমি মনে করি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং সুপ্রিম কোর্টে যে 5 তারিখ মামলা রয়েছে, কিভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছে এবং কিভাবে মানুষের ওপর অত্যাচার করা হয়েছে, সমস্ত তথ্যই তুলে ধরা হবে। কারণ
এই রাজ্যের পুরো বিষয়ে এখন এই বিষয়টা আরজি করের বিষয়টা সুপ্রিম কোর্টের হাতে, এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এরা এইগুলো বলে পার পাবে না, সুপ্রিম কোর্টে এই প্রসঙ্গ উঠবে এবং সুপ্রিম কোর্ট উপযুক্ত ব্যবস্থা নেবে।